59 নম্বর ফাইল, আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 167। প্রশ্ন 24, লঘু হাস্যরসের পরিচয় পাওয়া যায় এমন দুটি রবীন্দ্র কাব্যের নাম লেখো। উত্তর, রবীন্দ্রনাথের খাপছাড়া এবং ছড়া ও ছবি কাব্য দুটিতে লঘু হাস্যরসের পরিচয় পাওয়া যায়। প্রশ্ন 25, রবীন্দ্রনাথ কোন কাব্যে প্রথম গদ্য এবং কোন কাব্যে মুস্তক ছন্দ ব্যবহার করেন? উত্তর, রবীন্দ্রনাথ পুনশ্চ কাব্যে প্রথম গদ্য ছন্দ এবং বলাকা কাব্যে মুক্তক ছন্দ ব্যবহার করেন। প্রশ্ন 26, মৃত্যুর পর প্রকাশিত রবীন্দ্রনাথের দুটি কাব্যের নাম লেখো। উত্তর, মৃত্যুর পর প্রকাশিত দুটি রবীন্দ্র কাব্য হল ছড়া 1943 এবং শেষ লেখা 1941। প্রশ্ন 27, রবীন্দ্র কাব্যের ঐশ্বর্য পর্বটি কি? উত্তর, মানসী, সোনাত্তরী, চিত্রা এবং চৈতালিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশেষ পর্বটিকে বলা হয় রবীন্দ্র কাব্যের ঐশ্বর্য পর্ব। প্রশ্ন 28, প্রকাশ কাল সহ রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতাটি আরোগ্য কাব্যের অন্তর্গত। প্রশ্ন 29, রবীন্দ্র কাব্যে অধ্যাত্ম উপলব্ধি পর্ব কোন পর্বটিকে বলা হয়? উত্তর, রবীন্দ্র কাব্যে অধ্যাত্ম উপলব্ধির পর্ব হিসেবে গীতাঞ্জলি পর্বের গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য প্রভৃতি কাব্যগুলিকে বলা হয়। প্রশ্ন 30, ভারতীয় পুরাণ এবং ইতিহাস অনুষঙ্গ হিসেবে এসেছে এমন দুটি রবীন্দ্র কাব্যের নাম লেখো। উত্তর, কথা ও কাহিনী কাব্য দুটিতে ভারতীয় পুরাণ ও ইতিহাস অনুষঙ্গ হিসেবে এসেছে। প্রশ্ন 31, রবীন্দ্রনাথের শেষ কবিতাটি কি? উত্তর, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, তোমার সৃষ্টির পথ। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কথিত এবং রানীচন্দ্র লিখিত। মৃত্যুর 8 দিন পূর্বে জীবন দেবতার উদ্দেশ্যে কবির শেষ অর্ঘ্য এটি। প্রশ্ন 32, 4 জন আধুনিক কবির নাম লেখো। উত্তর, 4 জন আধুনিক কবি হিসেবে মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ এর কথা বলা হয়। প্রশ্ন 33, আধুনিক কবিদের লেখার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, মানুষের জৈবিক সম্পর্কের জটিল দিকটি দেখানো, আর 2, মধ্যবিত্ত সমাজের আর্থিক অসচ্ছলতা এবং সার্বিকভাবে জীবনের জটিলতাকে তুলে ধরা। প্রশ্ন 34, রবীন্দ্রপূর্ব 2 জন কবির নাম লেখো। উত্তর, রবীন্দ্রপূর্ব 2 জন কবি হলেন বিহারীলাল চক্রবর্তী 1835 থেকে 1894 খ্রিস্টাব্দ এবং অক্ষয় কুমার বড়াল 1860 থেকে 1919 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 168। প্রশ্ন 35, রবীন্দ্র সমসাময়িক 2 জন কবির নাম লেখো। উত্তর, রবীন্দ্র সমসাময়িক 2 জন কবি হলেন নজরুল ইসলাম এবং সত্যেন্দ্রনাথ দত্ত। প্রশ্ন 36, রবীন্দ্রানুসারী কবি বলতে কি বোঝো? উত্তর, যে সমস্ত কবি রবীন্দ্রনাথের ছত্রছায়ায় রবীন্দ্র কাব্যের ভাব, ভাষা, ছন্দ, লয় অনুসরণে কাব্য রচনা করেছিলেন তাদের রবীন্দ্রানুসারী কবি বলা হয়, যেমন কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক প্রমুখ কবি। প্রশ্ন 37, রবীন্দ্র পরবর্তী রবীন্দ্রোত্তর 4 জন কবির নাম লেখো। উত্তর, রবীন্দ্র পরবর্তী 4 জন কবি হলেন জীবনানন্দ দাশ 1899 থেকে 1954, সুধীন্দ্রনাথ দত্ত 1901 থেকে 1960, বুদ্ধদেব বসু 1908 থেকে 1974 এবং বিষ্ণু দে 1909 থেকে 1982। কাজী নজরুল ইসলাম। প্রশ্ন 38, বিদ্রোহী কবি কাকে বলা হয় এবং তার একটি কাব্যের নাম লেখো। উত্তর, বিদ্রোহী কবি নজরুল ইসলামকে বলা হয়, তার একটি বিখ্যাত কাব্য হল সর্বহারা। প্রশ্ন 39, নজরুল ইসলামের 2টি কবিতার নাম বলো এবং তা কোন কোন কাব্যের অন্তর্গত। উত্তর, কুলিমজুর এবং বিদ্রোহী যথাক্রমে সাম্যবাদী এবং অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। প্রশ্ন 40, কাব্যের নাম সহ নজরুলের একটি প্রেমের কবিতার নাম লেখো। উত্তর, চক্রবাক কাব্যের অন্তর্গত নজরুলের একটি প্রেমের কবিতা হল বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি। প্রশ্ন 41, আমার কৈফিয়ত কবিতাটি কখন কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, আমার কৈফিয়ত কবিতাটি বিজলি পত্রিকায় 1332 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
প্রশ্ন 42, নজরুল ইসলামের 4টি কাব্যের নাম লেখো। উত্তর, নজরুলের 4টি কাব্য হলো অগ্নিবীণা, বিষের মাসি, সর্বহারা এবং ছায়ানট। প্রশ্ন 43, নজরুলের কাব্য কবিতার বিশেষত্ব কি? উত্তর, নজরুলের কাব্য কবিতার বিশেষত্ব হলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাম্প্রদায়িক ইত্যাদি শাসন শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এবং মানুষের জয়গান গাওয়া। জীবনানন্দ দাশ। প্রশ্ন 44, জীবনানন্দ দাশের জন্ম মৃত্যু সাল লেখো। উত্তর, জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1954 খ্রিস্টাব্দ। প্রশ্ন 45, জীবনানন্দ দাশের 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, জীবনানন্দ দাশের 4টি কাব্যগ্রন্থ হল ঝরা পালক 1927, ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942 এবং মহাপৃথিবী 1944। প্রশ্ন 46, জীবনানন্দ দাশের 4টি কবিতার নাম লেখো। উত্তর, জীবনানন্দ দাশের 4টি কবিতা হলো রূপসী বাংলা কাব্য রূপসী বাংলা, বনলতা সেন কাব্য বনলতা সেন, বাংলার মুখ আমি দেখিয়াছি রূপসী বাংলা, 8 বছর আগের একদিন কাব্য মহাপৃথিবী। প্রশ্ন 47, জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন কে? উত্তর, জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা 169। প্রশ্ন 48, বুদ্ধদেব বসু জীবনানন্দকে কি বলেছেন? উত্তর, বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলেছেন। প্রশ্ন 49, রূপসী বাংলার কবি কাকে বলা হয়? উত্তর, রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। প্রশ্ন 50, বনলতা সেন কোন কবির কাব্যনায়িকা? উত্তর, বনলতা সেন কবি জীবনানন্দ দাশের কাব্যনায়িকা। প্রশ্ন 51, জীবনানন্দ দাশের 2টি উপন্যাসের নাম বলো। উত্তর, জীবনানন্দ দাশের 2টি উপন্যাস হলো মূল্যবান এবং সুতীর্থ। প্রশ্ন 52, জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তর, জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ গ্রন্থ হলো কবিতা কথা। প্রশ্ন 53, জীবনানন্দ দাশের কবিতার বিশেষত্ব কি? উত্তর, জীবনানন্দ দাশের কবিতার বিশেষত্ব হলো প্রেম, প্রকৃতি এবং মৃত্যুর কথাকে সম্পূর্ণ নিজস্ব ভাব ও ভাষায় ব্যক্ত করা এবং ক্ষেত্র বিশেষে পড়া বাস্তব জগৎকে তুলে ধরা। প্রশ্ন 54, জীবনানন্দ দাশের যে কোনো একটি কবিতার 4টি চরণ লেখো। উত্তর, জীবনানন্দ দাশের 1946-47 কবিতার 4 লাইন উদ্ধৃত করা হলো। দিনের আলোয় ওই চারিদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা, পথে ঘাটে ট্রাক, ট্রাম লাইনে, ফুটপাতে, কোথাও পরের বাড়ি এক্ষুনি নিলেম হবে, মনে হয় জলের মতন দামে। পরবর্তী ধারা, সুধীন্দ্রনাথ দত্ত। প্রশ্ন 55, সুধীন্দ্রনাথ দত্তের জন্ম মৃত্যু সাল লেখো। উত্তর, সুধীন্দ্রনাথ দত্তের জন্ম 1901 খ্রিস্টাব্দে, মৃত্যু 1960 খ্রিস্টাব্দে। প্রশ্ন 56, প্রকাশ কাল সহ সুধীন্দ্রনাথ দত্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি কি? উত্তর, 1930 খ্রিস্টাব্দে সুধীন্দ্রনাথ দত্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল তন্নি। প্রশ্ন 57, সুধীন্দ্রনাথ দত্তের 4টি কাব্যের নাম লেখো। উত্তর, সুধীন্দ্রনাথ দত্তের 4টি কাব্যের নাম হল অর্কেস্ট্রা 1934, ক্রমদোষী 1937, সংবর্ত 1953 এবং দশমী 1956। প্রশ্ন 58, সুধীন্দ্রনাথ দত্তের 2টি কবিতার নাম লেখো। উত্তর, সুধীন্দ্রনাথ দত্তের 2টি কবিতা হল উট পাখি এবং উত্তর ফাল্গুনী। প্রশ্ন 59, সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? উত্তর, সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি কবিতাটি 1929 দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা। পৃষ্ঠা 170। প্রশ্ন 60, সুধীন্দ্রনাথ দত্তের কাব্য কবিতার বিশেষত্ব কি? উত্তর, সুধীন্দ্রনাথ দত্তের কাব্য কবিতার বিশেষত্ব হল ক, ব্যক্তিগত প্রেমানুভূতি, ইতিহাস এবং সমাজ চেতনার পাশাপাশি সামাজিক ব্যাধি, যন্ত্রণা ইত্যাদিকে অস্থির চিত্রতায় প্রকাশ করা। প্রশ্ন 61, সুধীন্দ্রনাথ দত্তের যে কোনো কবিতার 2টি চরণ লেখো। উত্তর, উট পাখি কবিতার 2টি চরণ কোথায় লুকোবে ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে।
সুভাষ মুখোপাধ্যায়। প্রশ্ন 62, সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম মৃত্যু কখন? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2003 খ্রিস্টাব্দে। প্রশ্ন 63, কাব্যের নাম সহ পদাতিক কবি কাকে বলা হয়? উত্তর, পদাতিক কাব্যের কবি সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি। প্রশ্ন 64, সুভাষ মুখোপাধ্যায়ের 4টি কাব্যের নাম লেখো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের 4টি কাব্য হল অগ্নিকোণ 1948, চিরকুট 1950, ফুলফুটুক 1957 এবং কাল মধুমাস 1966। প্রশ্ন 65, সুভাষ মুখোপাধ্যায়ের 2টি কবিতার নাম লেখো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের 2টি কবিতা হল মিছিলের মুখ এবং স্বাগত। প্রশ্ন 66, সুভাষ মুখোপাধ্যায়ের কাব্য কবিতার বিশেষত্ব কি? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের কাব্য কবিতার বিশেষত্ব হল সমকালীন সমূহ ঘটনা, সাম্যবাদী চিন্তা ভাবনা, মনুষ্যত্বের অবনমন ইত্যাদি বিষয়কে শিল্পরূপ দান করা। প্রশ্ন 67, সুভাষ মুখোপাধ্যায়ের যে কোনো কবিতার 2টি চরণ লেখো। উত্তর, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত কবিতার 2টি চরণ। পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। বিবিধ। প্রশ্ন 68, রবীন্দ্র প্রভাব উত্তরণের চেষ্টা করেছেন এমন 2জন কবির নাম বলো। উত্তর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নজরুল ইসলাম প্রমুখ কবি রবীন্দ্রনাথ প্রভাব উত্তরণের চেষ্টা করেছেন। প্রশ্ন 69, কল্লোল যুগ কাকে বলে? উত্তর, 20 শতকের 3 দশকে কল্লোল 1929, কালিকলম 1926, প্রগতি 1927 এই পত্রিকাগুলিকে কেন্দ্র করে রবীন্দ্র ভাব ভাষার বিরুদ্ধে সাহিত্যের এক নতুন মাত্রা সংযোজিত হয়। একেই কল্লোল যুগ বলে। প্রশ্ন 70, কল্লোল যুগের লেখকদের রচনার বিষয় এবং বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ কি মন্তব্য করেন? উত্তর, কল্লোল যুগের লেখকদের রচনার বিষয় এবং বৈশিষ্ট্য লক্ষ্য করে রবীন্দ্রনাথ লালসার অসংযম এবং দারিদ্র্যের আস্ফালন বলে উল্লেখ করেন। পৃষ্ঠা 171, প্রশ্ন 71, নিম্নলিখিত কাব্যগুলির রচয়িতার নাম লেখো। ভাঙার গান, প্রলয় শিখা, উত্তর ফাল্গুনী, দেবেন্দ্র মঙ্গল। উত্তর, ভাঙার গান নজরুল ইসলাম, প্রলয় শিখা নজরুল ইসলাম, উত্তর ফাল্গুনী সুধীন্দ্রনাথ দত্ত, দেবেন্দ্র মঙ্গল মোহিতলাল মজুমদার। প্রশ্ন 72, নিম্নলিখিত কাব্যগুলির রচয়িতাদের নাম লেখো। ত্রিজামা, সাম্যবাদী, অগ্নিকোণ, ক্রন্দসী। উত্তর, ত্রিজামা যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সাম্যবাদী নজরুল ইসলাম, অগ্নিকোণ সুভাষ মুখোপাধ্যায়, ক্রন্দসী সুধীন্দ্রনাথ দত্ত। 3, রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতি প্রশ্নের মান 5। মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন 1, মাইকেল মধুসূদন দত্তের কাব্য বৈশিষ্ট্য সহ কবিকৃতি আলোচনা করো। উত্তর, বাংলা কবিতার জগতে মাইকেল মধুসূদন দত্ত সেই কবি যিনি বাংলা কবিতার আঙ্গিক এবং বিষয় সম্পর্কে এক বৈপ্লবিক কর্মসাধন করেছেন। এই কর্ম সম্পাদন করতে গিয়ে যিনি যা করেছেন তা অবশ্যই উল্লেখ করার মতো। অর্থাৎ দেশীয় পুরাণ বা ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধা বা আকর্ষণের প্রাবল্য যেমন লক্ষণীয়, তেমনি ছিল ইউরোপীয় বা পাশ্চাত্য সাহিত্যের প্রতি ভালোবাসা। ফলে তার কাব্য সাহিত্যের মধ্যে প্রকাশ পেয়েছে বৈচিত্র্য, ভাস্কর্য প্রতিম হয়ে উঠেছে তার কাব্য। যদিও 2-1টি ক্ষেত্রে কবিতার সৃষ্ট শিল্পকে সর্বাঙ্গ সুন্দর করতে পারেননি, সামগ্রিক বিচারে গণ্য হয়েছেন আপনার ভাব ভাষার গুণে স্বতন্ত্র, উন্মোচন করেছেন বাংলা সাহিত্যের এক নতুন দিগন্ত। তার প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। তার আগে অবশ্য প্রকাশিত হয়েছে তার কয়েকটি নাটক এবং প্রহসন। তার উদ্ভাবিত অমৃতাক্ষর ছন্দ প্রবর্তিত হয়েছে তার পদ্মাবতী নাটকে। এখন সেই ছন্দই প্রকাশ পেল তার এই প্রথম কাব্যে। আর এই কাব্যের কাহিনী নির্মাণের পুরাণের বা মহাভারতের সুন্ধ, উপসুন্ধ এবং তিলোত্তমাকে অবলম্বন করেছেন তিনি। তবে এ কাব্যে ছন্দ ছাড়া অন্য কোনো কিছুতেই মধুসূদনের প্রতিভার উপযুক্ত সৃষ্টি ও পরিচয় পাওয়া যায় না। এরপরই প্রকাশিত হয় মধুসূদনের যুগান্তকারী মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861। এই কাব্যে দেশীয় ঐতিহ্য অনুসৃত হলেও গ্রিক বা পাশ্চাত্য প্রভাবও যথেষ্ট, আর তাই কাব্যটি হয়ে উঠেছে সম্পূর্ণ আধুনিক। একটি কৃত্রিম বা আলংকারিক বা সাহিত্যিক মহাকাব্য
এর কাহিনী অনুসৃত হয়েছে রামায়ণ থেকে। এখানে রাম এবং রাবণকে তিনি প্রকাশ করেছেন ঐতিহ্য বিরোধী রূপে। বীর এবং করুণ রসের আশ্চর্য মিশ্রণ রক্ষিত হয় তার এই মহাকাব্যে। এই সমসময়েই 1861 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন একটি ভিন্ন ধর্মী কাব্য, যেখানে প্রকাশ পেয়েছে অপরূপ এক সাংগীতিক আবহ, ব্রজাঙ্গনা কাব্য। সমালোচক প্রবরের মতে এই কাব্য সম্ভবত কবির সমসময়ে পঠিত গীত গোবিন্দ ও বিদ্যাপতির রচনাবলী পাঠের ফলশ্রুতি। তবে ওডে জাতীয় এই গীতি কাব্যটি অসম্পূর্ণ এবং এই কাব্যে রাধার বিরহ বৈচিত্র্য প্রকাশ পেলেও এখানে বৈষ্ণব পদাবলীর মহাভাব স্বরূপিণী শ্রী রাধা নেই। এই রাধা মধুসূদন পরিকল্পিত পুওর লেডি অফ ভিরাজা। 1862 প্রকাশিত হয় কবির বীরাঙ্গনা কাব্য, যে কাব্যের ছায়া কায়া নির্মাণে কবি রোমক কবি পাবলিশার্স ওভিডিয়াস ন্যাসোর হিরোআইডিয়াস এর দ্বারা প্রভাবিত হন। ওভিডিয়াস তার পত্রকাব্যে 21 জন নারীর কামনা বাসনা অভিযোগ ইত্যাদি যেভাবে চিত্রিত করেছেন, মধুসূদনও তদ্রূপ 11 খানি পত্র, ইচ্ছা ছিল 21টিই লিখবেন, নিয়ে রচনা করেন বীরাঙ্গনা। সোমের প্রতি তারা, দশরথের প্রতি কৈকেয়ী, নীলোধ্বজের প্রতি জনা প্রভৃতি পত্র এই কাব্যে উল্লেখ্য। পৃষ্ঠা 172। এখানে প্রকাশ পেয়েছে মহাকাব্যিক গাম্ভীর্য এবং গীতি কবিতার গীতলতা। কাব্যটির গুরুত্ব বলতে এখানে 19 শতকীয় নারী জাগরণের ইঙ্গিত বিশেষভাবে লক্ষণীয়। মধুসূদনের বিশেষত সাবজেক্টিভ আর একটি কাব্য চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। পেত্রাক, শেক্সপিয়ার প্রমুখ বিখ্যাত কবি সনেটের রীতিকে আত্মস্থ করে বাংলায় যে কবিতাগুলি তিনি লেখেন তার পাশাপাশি মিশ্র রীতিরও পরিচয় দেন তিনি। বেশিরভাগ কবিতাই রচিত হয় কবির ইউরোপ থাকাকালীন। এই কাব্যে মুখ্যত বাংলা তথা দেশের কাব্য সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যকেই তুলে ধরেছেন তিনি। তার আর দুটি কবিতা আত্মবিলাপ এবং বঙ্গভূমির প্রতি, দুটোই 1862 খ্রিস্টাব্দে রচিত এবং মন্ময় ধর্মী সাবজেক্টিভ রচনা, লিরিক হিসেবে যা অনবদ্য। মূলত কবির ব্যক্তি জীবনের দুঃখ, হতাশা, জীবন মৃত্যু ইত্যাদি সম্পর্কিত মৃদু ভাষণে কবিতা দুটিতে মূর্ত। আর আছে অপরূপ একটি এপিটাফ, দাঁড়াও পথিক বর। রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 2, প্রবণতা অনুযায়ী রবীন্দ্র কাব্যের পর্ব বিভাগ করো এবং শেষ পর্বের কাব্যধারার প্রধান বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। উত্তর, পর্ব 1 সূচনা পর্ব। পর্বের বিস্তার 1875 থেকে 1882। রচিত কাব্যসমূহ: কবি কাহিনী 1878, ভগ্ন হৃদয় 1881, শৈশব সঙ্গীত 1882। 2 উন্মেষ পর্ব। পর্বের বিস্তার 1882 থেকে 1886। রচিত কাব্যসমূহ: সন্ধ্যা সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883, ছবি ও গান 1884, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884, পরি ও কোমল 1886। পর্ব 3 ঐশ্বর্য পর্ব। পর্বের বিস্তার 1886 থেকে 1896। রচিত কাব্যসমূহ: মানসী 1890, সোনার তরী 1894, চিত্রা 1896 এবং চৈতালি 1896। 4 অন্তর্বর্তী পর্ব। 1896 থেকে 1910। রচিত কাব্যগ্রন্থ: কথা কাহিনী, কল্পনা খনিকা 1900, নৈবেদ্য 1901, খেয়া 1910 প্রভৃতি। 5 গীতাঞ্জলি পর্ব। পর্বের বিস্তার 1910 থেকে 1915। গীতাঞ্জলি 1910, গীতিমাল্য 1914, গীতালি 1915। 6 বলাকা পর্ব। পর্বের বিস্তার 1916 থেকে 1929। কাব্যসমূহ: বলাকা 1916, পুরবী 1925, মহুয়া 1929। 7 পুনশ্চ পর্ব। পর্বের বিস্তার 1929 থেকে 1936। কাব্যসমূহ:
পুনশ্চ 1932, শেষ সপ্তক 1935, পত্রপুট 1936, শ্যামলী 1936 প্রভৃতি। 8 অন্তপর্ব বিস্তার 1936 থেকে 1941, রচিত কাব্যসমূহ: প্রান্তিক 1938, সেজুতি 1938, আকাশ প্রদীপ 1939, নবজাতক, সানাই, রোগশয্যায় 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1941। রবীন্দ্র কাব্যের অন্তঃপর্বের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে নিম্নে আলোচনা করা হলো। 1. এই পর্বের প্রান্তিক, আকাশ প্রদীপ, আরোগ্য প্রভৃতি কাব্যে কবি পূর্বের রূপ, পদ্ধতি এবং বাক নির্মিতি পরিত্যাগ করেছেন। ভাব প্রকাশের ক্ষেত্রে গদ্যকে আশ্রয় করেছেন। 2. খাপছাড়া, ছড়াছবি প্রভৃতি কাব্যে কৌতুক রসের প্রাধান্য দেখা যায়। 3. এই পর্বে কবি জীবনের পরম সত্য উপলব্ধি করার চেষ্টা করেছেন। রোগ জীর্ণ দেহের মধ্যে দিয়ে তিনি শুচি শুদ্ধ জীবন প্রত্যয়ে উপনীত হতে চেয়েছেন। পৃষ্ঠা 173। 4. এই পর্বের আরোগ্য, রোগশয্যায় প্রভৃতি কাব্যে সমকালীন সমাজ ভাবনা বিশেষভাবে প্রাধান্য লাভ করেছে। যেমন: আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ। 5. অন্তঃপর্বের কবিতাগুলির মধ্যে অসাধারণ এক প্রজ্ঞা পরিস্ফুট হয়েছে। কবির উপলব্ধির সঙ্গে যুক্ত হয়েছে উপনিষদের অসীমের চেতনা। এই সমস্ত কবিতায় গীতি কবিতার সুরমূর্ছনা ধরা পড়েছে। বলা যায় অন্তঃপর্ব রবীন্দ্রনাথের কবি জীবনের এক ঐশ্বর্যময় দিক, কারণ এখানেই প্রেম এবং আধ্যাত্মবাদী কবি নিরক্ত রোমান্সের অবাস্তব পাণ্ডুরতা পরিত্যাগ করে বাস্তব জগৎকে স্বীকার করে পৃথিবীর কবি হয়ে উঠতে চেয়েছেন। প্রশ্ন 3. রবীন্দ্র কাব্যের প্রথম পর্বের কাব্য বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর: 1878 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমায় রচিত কাব্যগুলিকে রবীন্দ্র কাব্যের প্রথম পর্ব বা সূচনা পর্ব বলা হয়। এই সময় পরিধিতে যে কাব্যগুলি রচিত হয় তা হল ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884, কবি কাহিনী 1878, বনফুল 1880, ভগ্নহৃদয় 1881 এবং শৈশব সঙ্গীত 1882। এই পর্বে রচিত কাব্যগুলির বৈশিষ্ট্য নিম্নলিখিত ভাবে আলোচনা করা যায়। 1. এই পর্বের কাব্য কবিতায় বিহারীলাল চক্রবর্তী, অক্ষয়চন্দ্র চৌধুরী প্রমুখ কবির রচনার প্রভাব লক্ষ্য করা যায়। পরিণত বয়সে কবি স্বয়ং একথা স্বীকার করেছেন। 2. এই যুগে রচিত কাব্য কবিতায় কবি আপন হৃদয়ে আত্মমগ্ন থেকে রোমান্টিক বিষাদ, ভাব ব্যাকুলতা, একাকিত্বের বেদনা প্রভৃতিকে প্রকাশ করেছেন। 3. বনফুলে বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্কের কথা বলেছেন। 4. কবির 15 থেকে 16 বছর বয়সে রচিত কবি কাহিনীতে নিকটের প্রতি কবির শ্রদ্ধা নিবেদিত। এখানে কবির রুদ্ধ আকাঙ্ক্ষা সাবলীলভাবে আত্মপ্রকাশ করেছে। 5. ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যটি বৈষ্ণব পদাবলীর অনুকরণে রচিত, তবে মরণ, প্রশ্ন প্রভৃতি কবিতা বেশ ভাবাবেগপূর্ণ। 6. নাটক আকারে লিখিত হলেও ভগ্নহৃদয় আসলে একটি গীতিকাব্য। নারীর রূপকে এই কাব্যে ফুটিয়ে তুলেছেন কবি। 7. সন্ধ্যা সঙ্গীত থেকেই রবীন্দ্রনাথের কাব্যস্রোত ক্ষীণভাবে শুরু হয়েছে। এর পূর্বে রচিত সকল কাব্যকে তিনি কাব্য গ্রন্থাবলী থেকে বাদ দিতে চেয়েছেন। এই পর্ব রবীন্দ্রনাথের কবি মানসের অগ্রগতির স্তরগুলিকে স্পষ্ট করে। এই পর্বেই মহাকবির পদসঞ্চার শুনতে পাওয়া যায়। প্রশ্ন 4. রবীন্দ্র কাব্যের ঐশ্বর্য পর্ব কোন সময়টিকে ধরা হয়? এই পর্বে রচিত কাব্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর: রবীন্দ্র কাব্যের ঐশ্বর্য পর্ব বলা হয় 1886 থেকে 1896 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়সীমাকে। এই পর্বের প্রধান কাব্যগুলি হল মানসী 1890, সোনাত্তরী 1894, চিত্রা 1896 এবং চৈতালি 1896। এই কাব্যগুলি সম্পর্কে নিম্নে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। মানসী কাব্য থেকেই কবি নিজের সম্বন্ধে সজাগ হয়েছেন, দৃঢ়তার সঙ্গে নিজের কল্পনাকে প্রকাশ করতে আরম্ভ করেছেন। কবি ঘোষণা করেছেন, এই কাব্যে কবি এবং শিল্পীর যোগাযোগ লক্ষণীয়। কবি উচ্চারণ করেছেন, এ চির জীবন তাই আর কিছু কাজ নাই, রচি শুধু অসীমের সীমা, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে
গড়ে তুলি মানসী প্রতিমা। এই কাব্যের কবিতাগুলিকে 3 ভাগে ভাগ করা যায়: প্রেমের কবিতা, দেশ সম্পর্কিত কবিতা এবং প্রকৃতির নিষ্ঠুরতা সম্পর্কিত কবিতা। পৃষ্ঠা 174। সোনারতরী। রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতি মানব প্রীতির বিশেষ পরিচয় বহন করে সোনারতরী কাব্যটি। সমুদ্রের প্রতি, বসুন্ধরা, পরশ পাথর প্রভৃতি কবিতায় কবির মর্ত্যপ্রীতির সুগভীর পরিচয় পাওয়া যায়। যেমন সমুদ্রের প্রতি কবিতায় বলেছেন, আমি পৃথিবীর শিশু বসে আছি তব উপকূলে, শুনিতেছি ধ্বনি তব। বসুন্ধরা কবিতায় বলেছেন, আমারে ফিরায়ে ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে, বিপুল অঞ্চল তলে। সোনারতরী কাব্যে কবির জীবন দেবতা ভাবনা একটি বিশেষ প্রসঙ্গ। মৃত্যু ভাবনা এ কাব্যের আর একটি বিশেষ দিক, যেটা নাহি দিব সোনারতরী প্রভৃতি কবিতায় জীবনের প্রতি মমতা লক্ষণীয়। সীমার মাঝে বন্দী থেকেও অসীমের প্রতি মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা এ কাব্যের দুই পাখি, ঝুলন প্রভৃতি কবিতায় বাণীরূপ লাভ করেছে। চিত্রা কাব্যটি শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যেও তুলনারহিত। এই কাব্যে চিত্রা, জীবন দেবতা, সিন্ধু পাড়ে, উর্বশী, বিজয়িনী প্রভৃতি কবিতায় কবির পরিপক্ক মনের শান্ত সমাহিত ভাবাবেগের পরিচয় পাওয়া যায়। এই কাব্যে বিশেষভাবে প্রকাশ পেয়েছে মানস সুন্দরী, জীবন দেবতা, তত্ত্ব, প্রেম এবং সৌন্দর্য সম্বন্ধে অনুভূতি, অনন্ত সৌন্দর্যের স্তবগান প্রভৃতি বিষয়। ডক্টর অসীম কুমার বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত। চৈতালি। এই কাব্যের অধিকাংশ কবিতা সনেট জাতীয়। চৈতালি কাব্যের বিভিন্ন কবিতায় অতি সাধারণ নরনারী জীবনের প্রতি মমত্ব দেখিয়েছেন। মর্ত্যপ্রেম ও বৈরাগ্যহীন জীবন প্রীতি এ কাব্যে ফুটে উঠেছে। কবি দেখিয়েছেন মানব সেবাতেই পুণ্য, তাতেই দেবতার পূজা। যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। প্রশ্ন 5, রবীন্দ্রনাথের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, রবীন্দ্রনাথ পৃথিবীর কবি। ভাবরসেই তার আত্মা পরিতৃপ্তি লাভ করেছে। রবীন্দ্র প্রতিভার উজ্জ্বল দীপ্তিতে বাংলা সাহিত্যের 10 দিগন্ত আলোকিত হয়ে উঠেছিল। কাব্য কবিতায় তার সদর্প পদচারণা অন্য কবিদের কাব্য সাধনার পথকে কঠিন করে দিয়েছিল। তিনি মাত্র 12 বছর বয়স থেকে সাহিত্য রচনা শুরু করে দীর্ঘ 80 বছর পর্যন্ত কাব্য কবিতায় যে মণিহার আমাদের উপহার দিয়েছেন তা কয়েকটি পর্বে ভাগ করে আলোচনা করা যেতে পারে। সূচনা পর্ব। ভৃত্য শাসনতন্ত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের মানুষ হওয়া, পিতার ঋষি সুলভ আচরণ এবং জীবন দর্শন, জ্যোতি দাদার সহজ সান্নিধ্য বালক রবীন্দ্রনাথকে কবি হয়ে ওঠার পথে বিশেষ সাহায্য করেছিল। এই পর্যায়ে রচিত ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884, শৈশব সঙ্গীত 1882 প্রভৃতি প্রধান। এই সময় কাব্যগুলিতে কবি পল্লী প্রকৃতির রূপ, চিত্র এবং রোমান্টিক মনের পরিচয় রেখেছেন। উন্মেষ পর্ব 1882 থেকে 86 সাল পর্যন্ত সময়সীমায় রচিত কাব্যগুলিতে মাটির পৃথিবীর কথা মুখ্য হয়ে উঠেছে। সন্ধ্যা সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883, ছবি ও গান 1884 প্রভৃতি এই পর্বের কাব্য। এই কাব্যে কবিতার হৃদয় অরণ্য থেকে মুক্ত হয়ে উদাত্ত কণ্ঠে নতুন উপলব্ধির অবারিত আনন্দ প্রকাশ করেছেন। হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। ঐশ্বর্য পর্ব 30 থেকে 35 বছর বয়সের মধ্যে লেখা মানসী 1890 সালে, সোনারতরী 1894, চিত্রা 1896 প্রভৃতি কাব্যেতে কবি প্রেম ও প্রকৃতির ছবি এঁকেছেন। সোনারতরীতে কবিতার কাব্যের অধিষ্ঠাত্রী দেবীকে ধরতে চেয়েছেন। চিত্রাতে বাইরের সঙ্গে অন্তরের সীমার সঙ্গে সীমাতীতের মিলন ঘটাতে চেয়েছেন। আর চৈতালিতে পরিপূর্ণ জীবনের আনন্দ ঐশ্বর্যের সন্ধান করেছেন। অন্তর্বর্তী পর্ব। এই পর্বের কথা 1900, কাহিনী 1901, নৈবেদ্য, স্মরণ প্রভৃতি কাব্যে রবীন্দ্রনাথ নিসর্গ প্রেম, সৌন্দর্য এবং জীবন দেবতা ভাবনায় বিশেষভাবে ভাবিত হয়েছেন। গীতাঞ্জলি পর্ব। গীতাঞ্জলি 1910, গীতিমাল্য 1914, গীতালি 1915 এই তিনটি নিয়ে গীতাঞ্জলি পর্ব। কবি এই পর্বে তার ঈশ্বর চিন্তার স্বরূপ প্রকাশ করেছেন। এর আগেই খেয়া কাব্যে কবিকে দেখা গিয়েছিল তিনি বাস্তবের এই রূঢ় কঠিন জগৎ থেকে যাত্রা শুরু করেছেন রহস্যময় অন্তর্লোকে। এই পর্বে তাই কবি সম্পূর্ণভাবে তার অন্তর দেবতাকে প্রিয়তম বন্ধু রূপে বিভিন্ন মানব রসের মধ্যে উপলব্ধি করেছেন।
বলাকা পর্ব। এই পর্বে রচিত রবীন্দ্রনাথের কাব্যগুলি হল বলাকা 1916, পূরবী 1925 এবং বহুয়া 1929। এই কাব্যগুলিতে রবীন্দ্রনাথের পৌর জীবনের দার্শনিক প্রত্যয়ের দিকটি ধরা পড়েছে। জীবনবোধের দীপ্তিতে এই পর্বের কাব্য কবিতাগুলি সমৃদ্ধ। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।